Thank you and welcome all again to my class. আমরা ক্লাস 11 পদার্থবিদ্যার একটি অধ্যায় ঘর্ষণ বা ফ্রিকশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা এই ঘর্ষণ বা ফ্রিকশন অধ্যায়ের কিছু ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যাল প্রবলেমস অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করব। তো তার আগে প্রথম পর্বে যে আমরা ঘর্ষণ বা ফ্রিকশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তার কিছু ইম্পর্ট্যান্ট কথা আবার স্মরণ করে দেব। যে ঘর্ষণ কি? সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে যদি আপেক্ষিক গতির সৃষ্টি হয় বা সৃষ্টির চেষ্টা হয় তাহলে একটি প্রতিরোধকারী বলের উদ্ভব ঘটে যেটি এই আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে বা আপেক্ষিক গতি সৃষ্টির যে চেষ্টা তার বিরুদ্ধে কাজ করে। এই প্রতিরোধকারী বলই হলো ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল সংস্পর্শকারী তলের স্পর্শক বরাবর ক্রিয়া করে গতির যে চেষ্টা তার বিরুদ্ধে কাজ করে। তো ঘর্ষণ বল প্রধানত দুই প্রকার, স্থিত ঘর্ষণ বল এবং চল ঘর্ষণ বল। সংস্পর্শকারী দুই তলের মধ্যে যখন কোনো আপেক্ষিক গতিবেগ থাকে না, দুজন একসঙ্গে চললেও সমান বেগে তবুও আপেক্ষিক গতিবেগ নেই। দুই তলের মধ্যে যদি একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক গতিবেগ না থাকে কিন্তু আপেক্ষিক গতিবেগের চেষ্টা হয়, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ বল। একটি বাক্স মেজের উপর রয়েছে, আমি ঠেলে সরানোর চেষ্টা করছি কিন্তু সরাতে পারছি না, বাক্সটি গতিশীল হচ্ছে না। এই মুহূর্তে যে ঘর্ষণ বল ক্রিয়া করে সেটি হচ্ছে স্থিত ঘর্ষণ বল, অর্থাৎ রিলেটিভ মোশন নেই কিন্তু রিলেটিভ মোশনের চেষ্টা হচ্ছে। তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে সেটি হলো স্থিত ঘর্ষণ বল, স্ট্যাটিক ফ্রিকশন। এই স্থিত ঘর্ষণ বল এর কোনো নির্দিষ্ট মান নেই। স্থিত ঘর্ষণ বলের মান পরিবর্তন হতে পারে, তাই এর নিজস্ব কোনো ফর্মুলা নেই। স্থিত ঘর্ষণ বলকে কি বলা হয়? স্বনিয়ন্ত্রক বল, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। বাহ্যিক বলের সঙ্গে সঙ্গে স্থিত ঘর্ষণ বলের মান পরিবর্তিত হয়। বাহ্যিক বল কমে গেলে স্থিত ঘর্ষণ বল কমে যায়, বাহ্যিক বল বেড়ে গেলে স্থিত ঘর্ষণ বল বেড়ে যায়। কিন্তু বাহ্যিক বল বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থিত ঘর্ষণ বল বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ সীমায় পৌঁছায়। তারপরে বাহ্যিক বল বৃদ্ধি পেলে স্থিত ঘর্ষণ বল আর বাড়তে পারে না। সেই সর্বোচ্চ সীমাকে, স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানকে কি বলে? সীমাস্থ ঘর্ষণ বল, লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন। কিন্তু সীমাস্থ ঘর্ষণ বলের, এটি অবশ্যই স্থিত ঘর্ষণ, সেই সীমাস্থ ঘর্ষণ বলের একটি ফর্মুলা আছে, আমরা জানি। সীমাস্থ ঘর্ষণ বলের ফর্মুলা কি? এফ লিমিটিং প্রপোর্শনাল টু লম্ব প্রতিক্রিয়া এন, বা এফ এল ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। এই সীমাস্থ ঘর্ষণ বলের একটি ফর্মুলা রয়েছে, এটি হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। এর পরেও যদি বাহ্যিক বল বৃদ্ধি করা যায় তাহলে বস্তুটি আর স্থির থাকে না। সীমাস্থ ঘর্ষণ বলের চেয়ে বেশি বাহ্যিক বলের মান হলে বস্তুটি চলতে শুরু করে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হয়। যখনই আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হবে আমরা কি জানি? তখন চল ঘর্ষণে কনভার্ট হয়ে যাবে। এবং চল ঘর্ষণে কনভার্ট হলে এই চল ঘর্ষণ একটি স্থির মানের বল। চল ঘর্ষণ একটি কনস্ট্যান্ট ফোর্স নির্দিষ্ট দুটি তলের জন্য। এবং চল ঘর্ষণের একটি ফর্মুলা রয়েছে যেটিকে বলা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন এফকে। এটিও হচ্ছে লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক, এবং এখান থেকে পাচ্ছি এফকে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। এই মিউ কে আর মিউ এস এই দুটি হচ্ছে কনস্ট্যান্ট। এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটা কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক, এবং আমরা জানি যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক অলওয়েজ গ্রেটার দেন চল ঘর্ষণ গুণাঙ্ক।
অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল, দুটি বস্তুর সীমাস্থ ঘর্ষণ বল যেটি স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, সেটি সর্বদাই বড় হয় চলঘর্ষণ বলের চাইতে। যখনই স্থির অবস্থা থেকে গতীয় অবস্থায় চলে যায়, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হয়ে যায়, তখন স্থিত ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মান, সেই মানটি থেকে চলঘর্ষণে চলে গেলে একটু কমে যায়। চলঘর্ষণ বল সর্বদাই স্থিত ঘর্ষণ বলের চাইতে কম হয়, এবং সেজন্য কোএফিসিয়েন্টটিও চলঘর্ষণের কম হয়, স্থিত ঘর্ষণের বেশি হয়। মিউ এস ইজ গ্রেটার দেন মিউ কে। তো আমরা জানি যে কোনো বল এককভাবে তৈরি হতে পারে না, জোড়ায় তৈরি হয়, অর্থাৎ ফোর্স অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার। তো ঘর্ষণ বলেও তাই, ঘর্ষণ বলও এককভাবে তৈরি হয় না, যুগ্ম হয় বা জোড়ায় তৈরি হয়। কিভাবে? সংস্পর্শে থাকা দুইটি তল যেমন আপেক্ষিক গতির সৃষ্টি হয়ে যায় বা সৃষ্টির চেষ্টা করে, তখন তো ঘর্ষণ বল হয়। আপেক্ষিক গতিবেগ না থাকলে, শুধু যদি সৃষ্টির চেষ্টা চলে কিন্তু আপেক্ষিক গতিবেগ তৈরি হয়নি, তো আমরা জানলাম যে স্থিত ঘর্ষণ বল ক্রিয়া করে। আর আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হয়ে গেলে ঘর্ষণ বলটা কমে যায়, চলঘর্ষণ বলে পরিণত হয়। একটি তল আরেকটি তলের উপর ঘর্ষণ বল প্রয়োগ করে, অর্থাৎ দুটি তল যখন সংস্পর্শে থাকে, এই ব্লকের তলটি মেঝের তলে ঘর্ষণ বল ক্রিয়া করবে, মানে ঘর্ষণ বল সৃষ্টি করবে, আর মেঝেটি ব্লকের তলে ঘর্ষণ বল সৃষ্টি করবে। এই ঘর্ষণ বলও তাদের আপেক্ষিক গতির সৃষ্টির বা আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে। আপেক্ষিক গতির বিরুদ্ধে বা তার সৃষ্টির যে চেষ্টা তার বিরুদ্ধে ক্রিয়া করে ঘর্ষণ বল। মূল কথা, ঘর্ষণ বলও জোড়ায় উৎপন্ন হয়। তো আমরা জানি যে এই ঘর্ষণ বল এর মেরিট এবং ডিমেরিট রয়েছে, ঘর্ষণ বলেরও প্রয়োজনীয়তা রয়েছে, আবার ঘর্ষণ বল আমাদের কিছু ডিস্টার্বও করে। ঘর্ষণ বলের কি প্রয়োজনীয়তা রয়েছে? এই যে পেনটি ধরতে পেরেছি দুই আঙুলের মাঝখানে দিয়ে, এটি ঘর্ষণ বলের জন্যই সম্ভব হয়েছে। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে পেনটি ধরতে পারতাম না, তার ওজনের জন্য নিচে নেমে যেত। আমরা হাঁটাচলা করছি, মাটির সঙ্গে পায়ের যে ঘর্ষণ বল তার জন্যই হাঁটাচলা সম্ভব হচ্ছে। গাড়ির চাকা ঘুরছে, গাড়ি এগিয়ে যাচ্ছে ঘর্ষণ বলের কারণে। ঘর্ষণ বল যদি না থাকতো দেশলের কাঠি দিয়ে আগুন জ্বালানো যেত না। ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে গাছকে যে কেউ উপড়ে তুলে ফেলতো, মাটি আঁকড়ে গাছ দাঁড়িয়ে থাকতে পারতো না। তো ঘর্ষণ বল যথেষ্ট প্রয়োজন রয়েছে, কিন্তু ঘর্ষণ বলের কারণে আবার শক্তির অপচয় হয়, ঘর্ষণ বলের কারণে যন্ত্রপাতি ক্ষয় হয়ে যায়, ঘর্ষণ বল বিভিন্ন রকম সমস্যাও সৃষ্টি করে। এই যে যানবাহন বা এরোপ্লেন, মানে আকাশের যান বা মাটির যান বা জলের যান, এদের একটা নির্দিষ্ট শেপ তৈরি করতে হয় ঘর্ষণ বলের কারণে। তো ঘর্ষণ বল বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে, আবার ঘর্ষণের প্রয়োজনীয়তাও রয়েছে। তাই ঘর্ষণ বল প্রয়োজন রয়েছে, কিন্তু বেশি মাত্রায় যাতে না হয় সেই ঘর্ষণ বলকে নিয়ন্ত্রণ করার কিছু ব্যবস্থা রয়েছে। কি ব্যবস্থা? ঘর্ষণরত দুটি তলকে স্মুথ করে বা মসৃণ করে। তল দুটি যদি মসৃণ হয়ে যায়, বেশি এবড়ো খেবড়ো খাঁজকাটা না হয়, মসৃণ তলে ঘর্ষণ বলটা কমবে। অতিমাত্রায় মসৃণ না, অতিমাত্রায় মসৃণ করলে আবার ঘর্ষণ বল বেড়ে যায় আন্তঃনাণবিক আকর্ষণ বলের জন্য। তাছাড়া দুটি তলের মধ্যে যদি লুব্রিকেটিং অয়েল দেওয়া যায়, যেমন পেট্রোলিয়াম অয়েল, ভেসলিন, গ্রাফাইট, মোম, চর্বি জাতীয় পদার্থ, তাহলে ঘর্ষণ খানিকটা কমে যায়। অথবা সংস্পর্শে থাকা দুটি তল একই ধাতুর হলে ঘর্ষণ বল বৃদ্ধি পায়। তাই তাদের মাঝখানে যদি সীসা এবং অ্যান্টিমনির পাতলা আস্তরণ দেওয়া যায়, অ্যান্টি ফ্রিকশন অ্যালয়, ঘর্ষণ বিরোধী অ্যালয় যদি আমরা ওখানে দিই, তাহলে ঘর্ষণ বলটা খানিকটা মানে কমে যায়। আবিষ্কারক ব্যাবিটের নাম অনুযায়ী এই পদ্ধতিকে বলা হয় ব্যাবিটিং। যেমন ইস্পাতে সংস্পর্শে আছে, তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকলে ঘর্ষণ অনেকটা বেশি হয়, কিন্তু তাদের মাঝখানে যদি অ্যান্টিমনি সিসার একটা পাতলা নরম আস্তরণ দেওয়া যায়, তাহলে ঘর্ষণ বলটা কমে যায়। ব্যাবিটিং বলে প্রসিডিওরকে। এরকম বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে
যার মাধ্যমে ঘর্ষণ বলকে খানিকটা কমিয়ে দেওয়া যায়। তো যাই হোক, আমরা আসবো আলোচনায় আজকের অঙ্কে। কি রয়েছে অঙ্কটিতে? চিত্রে প্রদত্ত ব্লকের সীমাস্থ ঘর্ষণ বল এবং ত্বরণ নির্ণয় করো। এই যে চিত্র দেওয়া রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি যে একটি ব্লক রয়েছে 2 কেজি ভরের, তাকে আনুভূমিকভাবে একটি বল এফ প্রয়োগ করা হচ্ছে। এখানে দেওয়া আছে মিউএস, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.6, আর কাইনেটিক ফ্রিকশনের যে কোএফিসিয়েন্ট চলঘর্ষণ গুণাঙ্ক সেটা 0.4। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বেশি, চলঘর্ষণ গুণাঙ্ক কম, যেটি আমি একটু আগেই বললাম। তো এখানে এই ব্লকের সীমাস্থ ঘর্ষণ বলের মান কত, বা ঘর্ষণ বলের মান কত? ঘর্ষণ বল বলতে চলঘর্ষণ বলও হতে পারে বা স্থিত ঘর্ষণ বলও হতে পারে। তো যেটাই হোক, তার মান কত এবং এর ত্বরণ কত সেটা নির্ণয় করব। কোন কোন ক্ষেত্রে? যখন বাহ্যিক বল এফ সমান 10 নিউটন, তার ক্ষেত্রে 3টা মান নির্ণয় করব। এবং যখন বাহ্যিক বল 20 নিউটন, তখনও সীমাস্থ ঘর্ষণ বল, ত্বরণ নির্ণয় করব। তো আসছি আমরা অঙ্কের সমাধানে। অত্যন্ত সহজ এবং কনসেপচুয়াল একটি অঙ্ক। যেহেতু ব্লকটির উলম্বভাবে কোনো গতি নেই, তাই বলতে পারি ব্লকের উপর প্রযুক্ত যে বলগুলি উলম্ব অভিমুখে, তারা পরস্পরকে প্রশমিত করে বা প্রতিমিত করে। তাহলে এই ব্লকের একটি ওজন রয়েছে 2 কেজি যদি হয়, তাহলে এর ওজন কত? mg, অর্থাৎ 2g। কত হবে? m এর মান হচ্ছে 2, g এর মান হচ্ছে 10, তাহলে mg হচ্ছে 20 নিউটন। কোনো সন্দেহ নেই। এবং এই সংস্পর্শ তল, নিচের তলটি ব্লকের উপর ঊর্ধ্বমুখী একটি লম্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কি সৃষ্টি করছে? লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া সবসময় সংস্পর্শ তলের লম্ব বরাবর ক্রিয়া করে। আমরা এই ব্লকের উপর প্রযুক্ত বলগুলি নিয়ে আলোচনা করব, কারণ ব্লকটি উলম্বভাবে সাম্য অবস্থায় রয়েছে। তাই ব্লকের ওজন নিচের দিকে ক্রিয়া করছে, mg = 20 নিউটন, আর ঊর্ধ্বমুখী বল অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া n, এই দুটি পরস্পর সমান। তা প্রথমেই আমরা লিখব যে ব্লকের ওজন W = mg, g এর মান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এত নিউটন সমান 20 নিউটন। যেহেতু সাম্য অবস্থায় রয়েছে, তাই নিম্নাভিমুখী বল 20 নিউটন আর ব্লকের উপর ঊর্ধ্বাভিমুখী বল n, দুজনের সমান। অতএব লম্ব প্রতিক্রিয়া, কেন লম্ব প্রতিক্রিয়া বার করছে? কারণ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। লম্ব প্রতিক্রিয়া n = 20 নিউটন। দুটাই n হলে দেখতে কেমন লাগে? এখানে নিউটন বাংলায় লিখে দিলাম, না হয় বা n লিখলেও চলবে। লম্ব প্রতিক্রিয়া n = 20 নিউটন। এবার 1 নম্বরে আসছি। এফ এর মান কত দিয়েছে? 10 নিউটন। এফ এর মান দেওয়া আছে 10 নিউটন। তো যেহেতু এদিকে যদি 10 নিউটন বল প্রয়োগ হয়, তাহলে বস্তুটা এদিকে যাওয়ার চেষ্টা করবে, যাবে কি যাবে না সেটা পরের আলোচ্য বিষয়। তো এদিকে যদি বল প্রয়োগ করি F = 10 নিউটন, তাহলে উল্টো দিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে। উল্টো দিকে কী হবে? ঘর্ষণ বল ক্রিয়া করবে। বস্তুটি যেদিকে যাওয়ার চেষ্টা করবে, বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে। তো আমরা যদি সীমাস্থ ঘর্ষণ বল নির্ণয় করি, কারণ সীমাস্থ ঘর্ষণ বল এর চাইতে এই বলটি যদি বেশি হয়, তো বস্তুটাকে নড়াতে পারবে। আর সীমাস্থ ঘর্ষণ বলের চাইতে এই বলটি যদি ছোট হয়, তাহলে এটা নড়াতে পারবে না। তাই বাহ্যিক বল সীমাস্থ ঘর্ষণ বলের চাইতে ছোট না বড়, সেটা আগে নির্ণয় করতে হবে। তাই সীমাস্থ ঘর্ষণ বল আগে আমরা নির্ণয় করব। সীমাস্থ ঘর্ষণ বল
এফ লিমিটিং এফ এল ইজুকাল টু আমরা কী জানি মিউ এস ইন্টু এন। তো মিউ এস এর মান দেওয়া আছে 0.6 আর এন এর মান আমরা পেয়ে গেছি কত 20 নিউটন। যেহেতু দুটোই পরস্পর সমান তাই এখানে 20 নিউটন, এন এর মান 20। তাহলে এফ এল ইজুকাল টু এত নিউটন, বা এন এর গন্ডগোল করলে এটা নিউটনে লিখে দিতে পারো, অথবা এই লম্বা প্রতীকে এনটাকে স্মল এনও লিখতে পারো। তাহলে এটা কত হচ্ছে 2 6 12 নিউটন হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে বাহ্যিক বল হচ্ছে 10 নিউটন, যেটা বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করছে, আর সীমাস্থ ঘর্ষণ বল হচ্ছে 12 নিউটন। বাইরের বলটা হচ্ছে 10 আর এদিকে টানছে 12 নিউটন। আসলে কি 12 নিউটন টানছে? স্থিত ঘর্ষণ বলের এটা সর্বোচ্চ মান। স্থিত ঘর্ষণ বল হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। বাহ্যিক বল যেরকম হবে স্থিত ঘর্ষণ বল সেরকম হবে। অল্প টানছি তো এও অল্প টানছে, এ বেশি টানছে তো এও বেশি টানছে। একসময় দেখা যাবে যে সীমাস্থ ঘর্ষণ বল যেটা সর্বোচ্চ বল স্থিত ঘর্ষণের, তার থেকে যদি এটা বেশি হয় তখন হট করে এটা কমে গিয়ে এটা গতিশীল হয়ে পড়বে, চলা ঘর্ষণে কনভার্ট হবে। তো এখানে কি দেখতে পাচ্ছি, এফ ইজ লেস দেন এফ এল, অতএব বস্তুটি বা ব্লকটি গতিশীল হবে না, গতিশীল হবে না। যেহেতু ফ্রিকশনটা বেশি, লিমিটিং ফ্রিকশনটা বেশি বাহ্যিক বলের চাইতে, তাই ব্লকটি গতিশীল হবে না। অতএব ত্বরণ সমান 0। তাহলে স্থিত ঘর্ষণ বল কতটা? এটা তো লিমিটিং ফ্রিকশন, আর স্থিত ঘর্ষণ বল এফএস কতটা হবে? বাহ্যিক বল যতটা স্থিত ঘর্ষণ বল ততটা। যদি এটাকে আমি ভুল করে সত্যি ভেবে নিই যে বাইরের বল যখন 10 নিউটন আর ঘর্ষণ বল 12 নিউটন, এদিকে 10 নিউটন টানছি, একটা বস্তুকে 10 নিউটনে টানলাম, ঘর্ষণের জন্য পিছন দিকে 12 নিউটন হয়ে গেল, আমি টানছি 10 নিউটনে আর 12 নিউটন পিছন দিকে যদি ঘর্ষণ বল হয়ে যায়, তো টানার কারণে পিছন দিকে যাওয়া শুরু করবে ভূতের মতন, সেটা সম্ভব না। তাই এদিকে যদি 10 নিউটন হয়, এটার ম্যাক্সিমাম মান 12 নিউটন হতে পারে, কিন্তু এটা 10 নিউটন হলে এটাও 10 নিউটন, এটা 9 নিউটন হলে এটাও 9 নিউটন, বাহ্যিক বল 8 নিউটন হলে এটাও 8 নিউটন। লিমিটিং ফ্রিকশন কত হতে পারে? ম্যাক্সিমাম 12 নিউটন। এটা যদি 12 নিউটন হয় এটাও 12 নিউটন, কিন্তু এটা 13 নিউটন হয়ে গেলে এটা আর 12 নিউটনও থাকবে না, ম্যাক্সিমাম 12 নিউটন হতে পারে, কিন্তু এটা 13 হয়ে গেলে এটা 12 চাইতে কমে যাবে, কমে গিয়ে একটা স্ট্যাটিক মানে, একটা স্থির মানে, কনস্ট্যান্ট মানে পৌঁছাবে। সেই মানটি হচ্ছে চল ঘর্ষণ। অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বলকে টপকে গেলেই বস্তুটা গতিশীল হবে এবং ঘর্ষণ বল খানিকটা কমে একটা স্থির মানে দাঁড়াবে। সেই স্থির মানের ঘর্ষণ বল যখন বস্তুটা গতিশীল হবে তাকে বলা হচ্ছে চল ঘর্ষণ বল। সেটা অবশ্যই সীমাস্থ ঘর্ষণ বলের চাইতে কম হবে। আর এই স্থিত ঘর্ষণ বল কতটা হবে? বাহ্যিক বল যতটা স্থিত ঘর্ষণ বল ততটা। তাই বাহ্যিক ঘর্ষণ বল 10 নিউটন যদি হয়, তাহলে স্থিত ঘর্ষণ বল হবে 10 নিউটন। এটা হচ্ছে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। এই মানটা সবসময় হবে না। বাহ্যিক বল যত, স্থিত ঘর্ষণ বলের মান তত হবে। ব্লকটি যতক্ষণ স্থির অবস্থায় রয়েছে বা সাম্য অবস্থায় রয়েছে তখন এই কন্ডিশনটা হবে। এবার 2 নম্বর বলছে যে বাহ্যিক বল যদি 20 নিউটন হয়, 2 নম্বরে কি বলছে? এফ ইজুকাল টু যদি 20 নিউটন হয়, 20 নিউটন যদি হয় তাহলে বাহ্যিক বলের মান 20 নিউটন, আর সীমাস্থ ঘর্ষণ বল ফ্রিকশনের স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে 12 নিউটন। তাহলে বাহ্যিক বলটা তো বেশি হয়ে যাচ্ছে। বাহ্যিক বল যদি বেশি হয় বলে কী হবে? এফ গ্রেটার দেন এফ এল। বাহ্যিক বলের মান সীমাস্থ ঘর্ষণ বলের চাইতে বেশি, তাহলে সীমাস্থ ঘর্ষণ বল আর ধরে রাখতে পারছে না, তাই বস্তুটা গতিশীল হয়ে যাবে এবং
তাহলে কি লিখব, বস্তুটি গতিশীল হবে। যেই বস্তুটি গতিশীল হলো তখন আর এই ফর্মুলা থাকলো না, সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলটা কমে গেল, কমে গিয়ে একটা স্থির মানে পৌঁছাবে। সেই স্থির মানটি কত, সেটাকে বলা হচ্ছে এফকে, কাইনেটিক ফ্রিকশন। সেটা ইজ ইকুয়াল টু মিউকে ইন্টু এন। মিউকের মান দেওয়া আছে 0.4, অবশ্যই কম, সেজন্য এটার চাইতে এটা কম আছে কাইনেটিক কোএফিসিয়েন্টের মান। আর এন এর মান কত বেরিয়েছিল, 20 নিউটন। তাহলে এটা হিসাব করলে কত হচ্ছে, 2 4 8 নিউটন। তাহলে 8 নিউটন হচ্ছে এফকে। তো পিছন দিকে যদি, যখন এটা গতিশীল অবস্থায় যাচ্ছে, গতিশীল অবস্থায় থাকছে, পিছন দিকে 8 নিউটন বল আর সামনের দিকে প্রযুক্ত বল হচ্ছে 20 নিউটন। তাহলে এদিকে 20 নিউটন, এদিকে 8 নিউটন, তাহলে নেট ফোর্স কত? অতএব ত্বরণ এ সমান এফ নেট বাই এম নেট। এফ নেট 20 নিউটন বল প্রয়োগ হচ্ছে এদিকে, আর গতিশীল অবস্থায় পিছন দিকে কাইনেটিক ফ্রিকশন হচ্ছে 8 নিউটন। তো 20 থেকে 8 বিয়োগ এত নিউটন, আর ভর হচ্ছে বস্তুটার 2 কেজি। তো এটা হচ্ছে ত্বরণ, তাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত হচ্ছে, 12 থেকে 8 বিয়োগ করলে, 20 থেকে 8 বিয়োগ করলে 12/2 মানে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যখন আমরা ফ্রিকশনের হিসাব করব যে ঘর্ষণ বল কত, তা প্রথমে আগে চিন্তা করব যে বস্তুটা স্থির অবস্থায় রয়েছে না গতিশীল অবস্থায় রয়েছে, আপেক্ষিক গতি রয়েছে কি নেই, সেটা নির্ণয় করার জন্য লিমিটিং ফ্রিকশনের মানটা দেখব। লিমিটিং ফ্রিকশনের মান যদি বড় হয়ে যায় বাহ্যিক বলের চাইতে, লিমিটিং ফ্রিকশনের মান যদি বাহ্যিক বলের চাইতে বড় হয়ে যায়, ফ্রিকশনটাই বেশি, তো বস্তুটা নড়বে না, এবং তখন বস্তুর মধ্যে স্থিত ঘর্ষণ বল ক্রিয়া করবে। তার মান কত, লিমিটিং ফ্রিকশনটা না, তার মান বাহ্যিক বলের সঙ্গে সমান। যেই বাহ্যিক বলটা বেশি হয়ে যাবে লিমিটিং ফ্রিকশনের চাইতে, তখন বস্তুটা গতিশীল হয়ে যাবে। গতিশীল হয়ে গেলে ফ্রিকশন বলটা কমে যাবে, তার জন্য আলাদা ফর্মুলা রয়েছে, কাইনেটিকের ফর্মুলাটা চলঘর্ষণ বল ইজুকাল টু মিউকে ইন্টু এন। এই মানগুলো বসিয়ে বার করলাম 8 নিউটন। তাই গতিশীল অবস্থায় পিছন দিকে 8 নিউটন, সামনে 20 নিউটন, তাই নেট ফোর্স হচ্ছে 12 নিউটন, আর ভর হচ্ছে এম, তাই 12/2, এম এর মান 2, তাহলে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। আর স্থির অবস্থায় আছে, তাই জন্য ত্বরণ হচ্ছে 0। নেক্সট 2 নাম্বার অঙ্ক একটু ভিন্ন ধর্মী। কী দেওয়া রয়েছে, চিত্রে প্রদত্ত ব্লকটির, যে ব্লক রয়েছে 5 কেজির, তার সীমাস্থ ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা চলঘর্ষণ, স্থিত ঘর্ষণ যে কিছু হতে পারে, এবং ত্বরণ নির্ণয় করো যখন এফ ইজুকাল টু 200 নিউটন, এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যখন এফ ইজুকাল টু 100 নিউটন। জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে বলেছে। কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন 0.3 যেহেতু ইউনিটলেস, আর কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন 0.4। চলঘর্ষণ গুণাঙ্ক 0.3 আর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.4। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক সর্বদাই বেশি হবে চলঘর্ষণ গুণাঙ্কের চাইতে, সেটাও এখানে দেখা যাচ্ছে। তো এই এফ এর মান, একটি ব্লক রয়েছে, গত অঙ্কে ছিল একটা তলের উপরে ব্লকটি, আর এখানে একটি ব্লকটি কিভাবে আছে, একটি খাড়া দেওয়াল আছে বা খাড়া তল আছে উলম্বভাবে, তার সঙ্গে ব্লকটি সেটে রয়েছে, এবং যাতে পড়ে না যায় বা পড়ে যাবে কি যাবে না সেটা নির্ভর করছে ঘর্ষণ বলের উপর এবং তার ওজনের উপর। এই ব্লকটি, এদিকে একটা শক্ত তল রয়েছে, এদিক থেকে যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে ব্লকটি এই তলের উপর একটা বল প্রয়োগ করবে, এবং প্রতিক্রিয়া স্বরূপ এই তলটি ব্লকের উপর লম্ব প্রতিক্রিয়া দেবে। সেই লম্ব প্রতিক্রিয়ার কারণে এখানে একটা ঘর্ষণ বল সৃষ্টি হবে, যেহেতু ওজন নিচের দিকে ক্রিয়া করে বস্তুটিকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে।
এটা কি mg, m এর মান কত দেওয়া আছে 5 কেজি, g এর মান আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরবো। তাহলে ভর আর ত্বরণ মিলে বল নিউটনে কনভার্ট হলো, তাহলে এটা হচ্ছে 50 নিউটন। তাহলে 50 নিউটন বল এই ব্লকটির উপর ক্রিয়া করছে তার ওজনের কারণে, নিম্নাভিমুখী। আর বাহ্যিক বল তো এফ আমরা এই বরাবর দিচ্ছি, উপরে না এই বরাবর। তো উপরে কোত্থেকে বল আসবে, এই বরাবর যদি বল প্রয়োগ করা হয়, বলটা এইদিকে প্রয়োগ করছে, বিপরীত প্রতিক্রিয়া স্বরূপ এই তলটি আবার এর উপর লম্ব প্রতিক্রিয়া প্রয়োগ করবে, যেটা হচ্ছে এন। এখানে করতে পারি বা এদিকে দিতে পারি। তাহলে এই ব্লকের উপর এন আর এফ পরস্পরকে প্রতিনিধিত্ব করবে, কারণ এই ব্লকটির আনুভূমিক কোনো গতি নেই, এদিকে শক্ত দেওয়াল বা শক্ত তলে আটকা পড়ে আছে। তো এফ যত বেশি হবে এন এর মানটাও বেশি হবে, যেহেতু দুজন দুজনকে প্রতিনিধিত্ব করছে, দুজন দুজনকে ব্যালেন্স করছে, তাই এফ ইকুয়ালস টু এন। এখানে এফ ইজুকাল টু এমজি না, এই এন ইজুকাল টু এমজি না গতবারের মতন। গতবারের কেসটার এই কেসটার মধ্যে একটু তফাৎ রয়েছে। গতবারে এন ইজুকাল টু এমজি ছিল, এখানে এন ইজুকাল টু এমজি না, এন ইজুকাল টু এফ। এদিকে যত বল প্রয়োগ করব বিপরীত প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়া এন এর মানটাও তত বাড়বে, এফ বাড়লে এন বাড়বে। দুজনের সমান, যেহেতু আনুভূমিক কোনো গতি নেই, উলম্ব গতি থাকতে পারে, সেটা বিবেচনা হবে এফ লিমিটিংয়ের উপর। এবং যখন এই বস্তুটার নিচের দিকে বল এমজি ক্রিয়া করছে, তখন অবশ্যই উপরের দিকে একটা ঘর্ষণ বল এফ ক্রিয়া করবে। তো এফের যে সীমাস্থ ঘর্ষণ বল তার মানটা আমরা নির্ণয় করব প্রথমে। সীমাস্থ ঘর্ষণ বলের চাইতে যদি এমজিটা বেশি হয় তো নিচের দিকে নামবে, যদি সীমাস্থ ঘর্ষণ বলের চাইতে এমজিটা কম হয় তাহলে বস্তুটা এখানেই থাকবে। স্ট্যাটিক ফ্রিকশন আর এটা সমান হয়ে যাবে। তখন এটা বেশি মানে বস্তুর উপরে উঠবে তা না, এটা কখনো বেশি হতে পারে না এমজির চাইতে। এর সীমাস্থ ঘর্ষণ বলটা আমরা নির্ণয় করব। সীমাস্থ ঘর্ষণ বল বলে দেবে যে বস্তুটা স্থির অবস্থায় থাকবে না বস্তুটা আপেক্ষিক গতি নিয়ে নিচে নামবে। উপরে ওঠার কোনো প্রশ্ন নেই, কারণ উপরে কোনো ডাইরেক্ট বল নেই, এটা হচ্ছে অভ্যন্তরীণ ফ্রিকশনাল ফোর্স। তো এটা যদি স্থির অবস্থায় থাকে, গতিশীল না হয়, তো বাইরের বল যত এদিককার বলও ততই হবে। অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনটা ম্যাক্সিমাম হতে পারে 50 নিউটন, এখানে 50 নিউটন হয়ে গেছে। আর স্ট্যাটিক এই যে লিমিটিং ফ্রিকশনটা যদি এর চাইতে কম হয়, এটা যদি বেশি হয়, তো বস্তুটা নিচে নামবে, তখন ফ্রিকশনটা আরও কমে যাবে। তো আমরা এই অঙ্কটা করব। প্রথমে কি করব, নর্মাল রিয়াকশনের মানটি নির্ণয় করব। লিখব যখন এফ ইজুকাল টু, এক নম্বরটা করছি, যখন এফ ইজুকাল টু 200 নিউটন, নর্মাল রিয়াকশনটাকে ছোট হাতের এন দিই, স্মল এন দিই, তো অতএব লম্ব প্রতিক্রিয়া কত হবে, এটা সমান হবে। কেন সমান হচ্ছে, যেহেতু আনুভূমিক কোনো গতি নেই, ওদিকেও যাচ্ছে না এদিকেও আসছে না, তাহলে বিপরীতমুখী বল দুটি পরস্পর সমান, তাই এফ ইকুয়ালস টু এন, অর্থাৎ 200 নিউটন। অতএব সীমাস্থ ঘর্ষণ বল বলের ফর্মুলা রয়েছে, যদিও এটা স্থিত ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বলটা স্ট্যাটিক ফ্রিকশন, কিন্তু লিমিটিং ভ্যালু এটা। সীমাস্থ ঘর্ষণ বল এফ এল ইজুকাল টু মিউ এস ইন্টু এন, মিউ এস আর লম্ব প্রতিক্রিয়া গুণ করব। মিউ এস এর মান কত দেওয়া আছে 0.4, এন এর মান কত 200, এটা ইউনিটলেস, এটা ইউনিট হচ্ছে এন নিউটন, তাই নিউটনই থাকলো 4 2 8 80 নিউটন। তা লিমিটিং ফ্রিকশন হচ্ছে 80 নিউটন আর নিচে আছে 50 নিউটন। তো এটা যদি 80 নিউটন হয়, এটা যদি 50 নিউটন হয়, তাহলে বস্তুটি উপরে যাবে না। এটা 80 নিউটন অ্যাপ্লাই হচ্ছে না,
স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 80 নিউটন হতে পারে, কিন্তু যখন নিচে 50 নিউটন তখন উপরে 50 নিউটন। সর্বোচ্চ মান 80 নিউটন হতে পারে, কিন্তু এটা হচ্ছে বাহ্যিক বলের মান এখানে হচ্ছে মানে নিচের দিকে বলের মান হচ্ছে 50 নিউটন। তো 50 নিউটন হচ্ছে কম, ফ্রিকশনটা হচ্ছে বেশি, তাই বস্তুটা স্থির অবস্থায় থাকবে। তখন তাহলে ফ্রিকশন কত হবে? যত হবে নিচের দিকে ততই হবে উপরের দিকে। উপর দিকে কখনো নিচের থেকে বেশি হবে না, কারণ উপর দিকে ডাইরেক্ট কোনো বল ক্রিয়া করছে না, তাই ভূত পেতনিতে উপরে নিয়ে যাবে না। সেই কারণে নিচে যদি হয় 50 নিউটন তো উপরে হবে 50 নিউটন। কিন্তু উপরে বলটা কত বেশি হতে পারতো? হাইয়েস্ট হতে পারতো 80 নিউটন। নিচে যদি 80 নিউটন হতো তাহলে উপরেও 80 নিউটন হতে পারতো, কিন্তু নিচে এখানে 50 নিউটন রয়েছে, তাই উপরেরটাও হবে 50 নিউটন। আমরা জানি অতএব এখানে কী পাচ্ছি? ওয়েট, বস্তুর ওজন নির্ণয় করি। ব্লকের ওজন W = mg = কত বেরিয়েছে? 5 × 10 এত নিউটন সমান 50 নিউটন। তাহলে এটা যদি হয় 50 নিউটন এফ ফ্রিকশন, আর এটার মধ্যে বিপরীত দিকে, তাই এই দুটার মধ্যে আমরা তুলনা করব। এই এফ এর সঙ্গে তুলনা হবে না। তাই নিচের দিকে যেটা ওজন 50 নিউটন, উপরে যেটা লিমিটিং ভ্যালু হাইয়েস্ট কত হতে পারে? 80। তো নিচেরটা যদি 50, বাহ্যিক বলটা কম হচ্ছে, তাই বস্তুটা স্থির অবস্থাতেই থাকবে। তো যেহেতু W < ফ্রিকশন FL, অতএব বস্তুটি স্থির অবস্থায় থাকবে। স্থির অবস্থায় থাকবে, অতএব ত্বরণ সমান 0। তাহলে অতএব স্থিত ঘর্ষণ বল কত হবে? সেলফ অ্যাডজাস্টিং ফোর্স হচ্ছে স্থিত ঘর্ষণ বল। সেলফ অ্যাডজাস্টিং বলতে স্থির অবস্থায় যখন বস্তু থাকে, ঘর্ষণ বল তার বিপরীত বলের বাহ্যিক বলের সমান হয়। তাই এদিকে 50 নিউটন, তো উপরটা হবে 50 নিউটন। হাইয়েস্ট হতে পারে 80 নিউটন, তার মানে 80 নিউটন হবে না, এটা হাইয়েস্ট ভ্যালু 80 নিউটন। নিচের দিকে 50, তো উপরের দিকেও 50 সমান হয়, যেহেতু স্থির অবস্থায় রয়েছে, গতীয় অবস্থায় নেই। তাই স্থিত ঘর্ষণ বল FS = হচ্ছে 50 নিউটন, বা FS = W = 50 নিউটন। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশনের জন্য উত্তর। এবার আমরা 2 নম্বর কন্ডিশনে কি লিখব? এটা যে 2 নম্বর করে দিই, এখান থেকেই F এর মান কত দেওয়া আছে? 100 নিউটন। F এর মান যদি 100 নিউটন হয়, প্রথমে ছিল 200 নিউটন, মানে বেশি জোরে চাপ দিচ্ছে, তাই বেশি ঘর্ষণ বল তৈরি হচ্ছে। 100 নিউটন মানে কি? কম জোরে চাপ দিচ্ছি, তো প্রতিক্রিয়াটাও কম, তার মানে খাজে খাজে কম চাপ পড়ছে, খাজে খাজে কম মিলছে। তো F এর মান কম হলে ঘর্ষণ বল কম হবে, F এর মান বেশি হলে ঘর্ষণ বল বেশি হবে। পরোক্ষভাবে বলা যায় F এর মান বেশি মানে N এর মান বেশি, যেহেতু N এর উপর নির্ভর করছে, লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে ঘর্ষণ বল। F বেশি তো N বেশি, F আর N সমান। F বেশি দেবো তো N বেশি হবে, F কম দেবো তো N কম দেবে। তো সেকেন্ডে কি আছে? F এর মান কম আছে প্রথম থেকে, তো F এর মান কম মানে লম্ব প্রতিক্রিয়া কম, লম্ব প্রতিক্রিয়া কম মানে ঘর্ষণ বল কম। তাই বস্তুটা নিচে পড়লেও পড়তে পারে। আমরা দেখব হিসাব করে যে F যখন 100 নিউটন হয়ে যাবে, লম্ব প্রতিক্রিয়া কত হবে? এটা হয়ে যাবে 100 নিউটন। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল কত হবে? এটা হয়ে যাবে 100, তার মানে এটা হয়ে যাবে 40 নিউটন। চমৎকার। সীমাস্থ ঘর্ষণ বল উপরের দিকে হাইয়েস্ট বল হতে পারে কত? 40। এটা যদি 30, ওটাও হবে 30, এটা 35, ওটাও 35, এটা 36, ওটাও 36। নিচেরটা যদি হয় গিয়ে 40, তো উপরেরটাও হবে 40। নিচেরটা যদি হয় 45, উপরেরটা আর বাড়বে না, কারণ হাইয়েস্ট মান বলছে 40। সীমাস্থ ঘর্ষণ বল বলছে 40, তো নিচেরটা যদি 40 পেরিয়ে যায়, উপরেরটা কিন্তু 40 পেরোতে পারবে না, 40 হচ্ছে ওটা হাইয়েস্ট মান। তাহলে কি হবে? বস্তুটা তখন নিচের দিকে স্লাইডিং করবে।
ব্লকের ওজন 50 নিউটন, আগের মতোই থাকবে। এখানে কেসটা উল্টে যাবে, কি হচ্ছে W গ্রেটার দেন FL, ফ্রিকশনের চাইতে, লিমিটিং ফ্রিকশনের চাইতে নিচের ওজনটা বেশি, তাই ফ্রিকশন ধরে রাখতে পারবে না। ফ্রিকশনটার চাইতে, লিমিটিং ফ্রিকশনের চাইতে ওজনটা বেশি, তাহলে কি হবে, বস্তুটি স্থির অবস্থায় থাকবে না। কি হবে, বস্তুটি গতিশীল হবে। বস্তুটি গতিশীল হবে কোন দিকে, নিচের দিকে বা নিম্নাভিমুখী, স্লাইডিং করবে, এটা গা ঘেঁষে নিচে পড়বে। ত্বরণ কত হবে, ত্বরণটা পরে নির্ণয় করছি। তাহলে তখন কী হবে, তখন চলাঘর্ষণ বল নির্ণয় করতে হবে। অতএব চলাঘর্ষণ বল নিশ্চয় কমে যাবে। এফকে কী হবে, এর ফর্মুলা হচ্ছে মিউ কে ইন্টু এন, আমার স্মল এন দিয়ে প্রকাশ করেছি লম্ব প্রতিক্রিয়াকে। মিউকের মানটা নিশ্চয় কম আছে, এই যে মিউকে কম 0.3, মিউ এস 0.4 ছিল, তো 0.3 বসবে এখানে, তাই তো 0.3। এন এর মান কত, এন এর মান 100 নিউটন, তো এখানে 100 বসাবো, তাহলে কত হচ্ছে 30 নিউটন। তো লিমিটিং যে স্ট্যাটিক ফ্রিকশন সেটা 40 নিউটন হতে পারে, কিন্তু যেই নিচের ওজনটা লিমিটিং ভ্যালুর চাইতে বেশি হয়ে গেল, ওজনটা বেশি হয়ে যাচ্ছে ঘর্ষণ বলের চাইতে, সীমাস্থ ঘর্ষণ বলের চাইতে, তখন বস্তুটা স্থির থাকবে না, গতীয় ঘর্ষণে গতিশীল হয়ে যাবে, মানে গতীয় ঘর্ষণে পরিণত হবে। আর গতীয় ঘর্ষণ সবসময় কমে যায় খানিকটা, তাই 40 উপরেরটা হলেও গতিতে পরিণত হলে সেটা হয়ে যাবে 30 নিউটন। তো এবার 30 নিউটন উপরে দেখে ক্রিয়া করছে এফকে, 30 নিউটন, নিচের দিকে হচ্ছে 50 নিউটন, তাই উপরে 30 নিউটন গতিশীল অবস্থায়, উপরে 30 নিউটন ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল, নিচের দিকে ওজন হচ্ছে 50 নিউটন, তাহলে নেট ফোর্স কত, নিচের দিকে বেশি, তাই ত্বরণ হবে নিচের দিকে। কত হবে নেট ফোর্স, 50 থেকে 30 বাদ 20 নিউটন বল এক্সট্রা এক্সেস আছে নিচের দিকে। অতএব ত্বরণ এ ইজ ইকুয়াল টু এফ নেট বাই এম নেট, মানে ভর, সমান কত হচ্ছে, এফ নেট হচ্ছে 50 মাইনাস 30 নিউটন, নিচে হচ্ছে এম এর মান 5 কেজি, তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। 50 থেকে 30 বদলাম 20, 20 বাই 5 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এটা এ ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামা শুরু করবে। তো এই সমস্ত অঙ্কে লম্ব প্রতিক্রিয়া যে সব সময় ওজনের সঙ্গে সমান হবে তার কোনো গ্যারান্টি নেই। লম্ব প্রতিক্রিয়া এন সবসময় যে এমজি হবে তা নয়, এটা সবসময় নাও হতে পারে। যেমন এখানে এন ইজ ইকুয়াল টু কত হয়েছে, এফ। তো মনে রাখতে হবে লম্ব প্রতিক্রিয়া সবসময় এমজির সঙ্গে সমান হবে তার কোনো গ্যারান্টি নেই। এক্ষেত্রে যেমন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বাহ্যিক প্রযুক্ত বলের সঙ্গে সমান হচ্ছে, এবং সবসময় এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশন মিউএস ইন্টু এন, লম্ব প্রতিক্রিয়া যখন পেয়ে যাব মিউএস ইন্টু এন করে লিমিটিং ফ্রিকশন দেখব। লিমিটিং ফ্রিকশনের বিপরীতে যে বল, এই বলটি যদি বেশি হয় তাহলে বস্তুটি গতিশীল হবে, এবং যেই গতিশীল হবে তখন আমরা কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা ফেলে ফ্রিকশনটা বার করব, সেটাকে বিয়োগ করে দেব, বিয়োগ করে দিয়ে নেট ফোর্স বার করব, নেট ফোর্স বাই ভর দিয়ে ত্বরণ নির্ণয় করব। আর যদি এই লিমিটিং ফ্রিকশনটা বেশি হয় এটার চাইতে, এটা যদি বেশি হয়ে যায় তাহলে বস্তুটা নড়বে না, স্থির থাকবে। এটা বেশি হয়ে গেলে মানে উপরে চলবে না, এদিকে তো ডাইরেক্ট কোনো বল নেই, প্রযুক্ত বল নেই, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ইন্টারনালি এটা অরিজিন করে। তো সেই কারণে নিচেরটা যত মান হবে উপরেরটা তত মান হবে যখন বস্তুটা স্থির অবস্থায় থাকবে। স্থিত ঘর্ষণ বল হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং, স্বনিয়ন্ত্রক, এই বলের মান যত ওই বলের মান তত হবে। লিমিটিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মান সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, তার চেয়ে এটা কম হলে স্ট্যাটিক ফ্রিকশনের মান হবে এটার সমান। আর এটা যদি বেশি হয়ে যায় লিমিটিং ফ্রিকশনের চাইতে তাহলে বস্তুটা গতিশীল হয়ে যাবে।
নেক্সট একটি ইম্পর্টেন্ট অঙ্ক, একটা চেন বা শিকলের অঙ্ক। কী রয়েছে অঙ্কটিতে? একটি সুষম শিকলের দৈর্ঘ্য 1 মিটার। সুষম শিকল বলতে একই টাইপের মোটা গোটা দৈর্ঘ্য জুড়ে, এবং ভর পার ইউনিট লেন্থ ইকুয়াল, প্রতি একক দৈর্ঘ্যে ভর সেটাও সমান, ওটাকেই বলছে সুষম শিকল। তো তার দৈর্ঘ্য 1 মিটার। শিকলটি একটি অনুভূমিক টেবিলের উপরে খানিকটা রেখে বাকি অংশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। যে অংশটি ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটি নিচের দিকে টানার চেষ্টা করছে, ফেলার চেষ্টা করছে শিকলটিকে। আর যে অংশ টেবিলের উপরে আছে সেটা ঘর্ষণ বলের কারণে শিকলটিকে ধরে রাখার চেষ্টা করছে। তো সেই ঘর্ষণ বল আর ঝুলন্ত অংশের ওজন যদি সমান হয় তাহলে শিকলটা পড়বে না। কি বলছে? শিকল ও টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক 0.25 হলে শিকলের সর্বাধিক কত দৈর্ঘ্য টেবিল থেকে ঝুলিয়ে রাখা যেতে পারে যাতে শিকলটি গতিশীল না হয়? তো আমরা একটা টেবিলের চিত্র অঙ্কন করব। এখানে একটা শিকল রয়েছে, এই শিকলটার দৈর্ঘ্য কত? 1 মিটার। 1 মিটার দৈর্ঘ্য। তার ম্যাক্সিমাম কতটা ঝুলিয়ে রাখা যাবে? ম্যাক্সিমাম। অল্প ঝুলিয়ে রাখলে তো অসুবিধা নাই, পড়বে না। বেশি ঝুলিয়ে রাখলে ওজনটা যদি বেশি হয়ে যায় তো নিচে পড়ার চান্স আছে। তো ম্যাক্সিমাম কতটা অংশ ঝুলিয়ে দিলে এটা পড়বে না? ম্যাক্সিমাম কত? ঝুলন্ত অংশের সর্বাধিক দৈর্ঘ্য কত হবে? তার থেকে একটুও বেশি দিলে পড়ে যাবে নিচের ওজনের জন্য। তো ম্যাক্সিমাম কতটা ঝোলা যাবে যাতে বস্তুটা গতিশীল, শিকলটা গতিশীল না হয়? তো দৈর্ঘ্য কত আছে? 1 মিটার। টোটালটা 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তো মনে করলাম 1 সেমি ঝুলিয়ে দেওয়া যাবে ম্যাক্সিমাম। কি করব? তো 1 সেমির ওজন, ঝুলন্ত অংশের ওজন নিচের দিকে টানবে। আর এখানে যেহেতু শিকল আর টেবিলের তল পরস্পরের সংস্পর্শে আছে, দুজনের ঘর্ষণ বলের কারণে যখন নিচে না টানার চেষ্টা করবে, ঘর্ষণ বল বিপরীত দিকে এদিকে প্রযুক্ত হবে। তো এটা ম্যাক্সিমাম বার করতে বলছে। তো ম্যাক্সিমাম মানে কি? এটা লিমিটিং ফ্রিকশন আসবে। তো লিমিটিং ফ্রিকশন আর 1 সেমির ওজন পরস্পর যদি সমান হয়ে যায় তখন শিকলটি সাম্য অবস্থায় বা স্থির অবস্থায় থাকবে, দুজনের সমান। এবার এটা যদি একটু বেশি হয়ে যায়, লিমিটিং তো আর বাড়তে পারবে না, তো লিমিট অবধি পৌঁছে গেছে, ম্যাক্সিমাম লিমিট অবধি। তাই এক্সের মান যদি একটু বেড়ে যায় শিকলটা পড়ে যাবে। তো শিকলটা পড়বে না মানে শিকলটা গতিশীল হবে না। তো এক্সের ম্যাক্সিমাম মান কত? তো শিকলের মোট দৈর্ঘ্য কত বলেছে? শিকলের মোট দৈর্ঘ্য এল বলছে 1 মিটার। টোটালটা 1 মিটার। তো এদিকে 1 মিটার মানে 100 সেন্টিমিটার মনে করলাম, কিছু সেন্টিমিটার ঝুলবে, কিছু সেন্টিমিটার টেবিলের উপর থাকবে, তাই তো? তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। মিটারে রাখলেও হতো, অসুবিধা নেই, ফ্র্যাকশন আসতো। টোটালটা যদি 1 মিটার হয় তো এদিকে ভগ্নাংশে উত্তর আসতো। তো আমরা সেন্টিমিটার করে নিলাম। ধরি সর্বাধিক 1 সেমি, ধরি সর্বাধিক 1 সেমি শিকল টেবিল থেকে ঝুলানো যাবে যাতে না পড়ে, মানে শিকলটা না গতিশীল হয়, শিকলটা না পড়ে যায়, না পড়ে। তাহলে সর্বাধিক 1 সেমি শিকল টেবিল থেকে ঝুলানো যাবে বা ঝুলাতে হবে যাতে না পড়ে যায়। তাহলে টোটাল 100 সেমি, এদিকে যদি 1 সেমি ঝুলিয়ে দিই তাহলে টেবিলের উপরে কত থাকলো? অতএব টেবিলের
উপরে শিকল থাকলো কত 100 সেমি থেকে 1 সেমি ঝুলিয়ে দিয়েছি, বাকিটা এত সেমি। এবার এখানে ঝুলন্ত অংশের ওজন নির্ণয় করতে হবে, যে ওজনটা শিকলটাকে টানার চেষ্টা করছে, আর তার ফলে তার ফলে যে স্থিত ঘর্ষণ বল হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, সেটা ধরে রেখেছে। তো এটার ওজন দৈর্ঘ্যের তো ওজন হয় না, ভরের ওজন হয়। তো 1 সেমির ভর কত? মনে করবো প্রতি সেমির ভর হচ্ছে ল্যামডা। ধরি শিকলের প্রতি সেমির ভর ধরতে পারি, বা টোটাল ভরটা ক্যাপিটাল এম ধরে নিতে পারি। তাহলে 100 সেমির ভর ক্যাপিটাল এম, তবে 1 সেমির ভর ক্যাপিটাল এম বাই 100, সেভাবে করতে পারি। বা একটা আলাদা কিছু ধরে নিতে পারি, শিকলের প্রতি সেমির ভর ল্যামডা একক, সিজিএসে ধরছি তো গ্রাম ধরে নিতে পারি। তাহলে যে 1 সেমি তার ওজন কত? অতএব 1 সেমির ওজন, দৈর্ঘ্য 1 সেমি, 1 সেমিতে ভর হচ্ছে ল্যামডা, তাহলে এতটা হচ্ছে মোট ভর। 1 সেমির ভর, 1 সেমির ভর এতটা, তাহলে ওজন কত? জি দিয়ে গুণ করলাম। 100 মাইনাস 1 সেমি যে টেবিলের উপর আছে, তার ওজন কতটা? ওজন দিয়ে কাজ। এটাকে ডাব্লিউ ধরলাম, এটাকে ডাব্লিউ ড্যাশ ধরলাম, কত হবে? 100 মাইনাস এক্স এত সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য, 1 সেমিতে ল্যামডা করে ভর, তাহলে এটা মোট ভর পেলাম। এই অংশটার ভর হচ্ছে 100 মাইনাস 1 সেমি, ল্যামডা দিয়ে গুণ করলাম এতটা ভর, তাহলে জি কতটা? এটা হচ্ছে এক্স, ল্যামডা জি হচ্ছে ওজন। তো এখানে জি দিয়ে গুণ করলাম, তো টেবিলের উপরের ওজন। তো এই অংশটার যখন সাম্যাবস্থায় আছে, এই অংশটা নিচের দিকেও যাচ্ছে না, উপরের দিকেও যাচ্ছে না, তারপর নিচের দিকের যে ওজন ডাব্লিউ ড্যাশ, নিচের দিকের যে ওজন ডাব্লিউ ড্যাশ, আর উপরের দিকের যে লম্ব প্রতিক্রিয়া এন বা ক্যাপিটাল এন ধরলে অসুবিধা নেই, এখানে এন সাম্যাবস্থা থাকলে এই দুটো সমান। অতএব বলতে পারি টেবিলের উপরের অংশের লম্ব প্রতিক্রিয়া W dash is equal to 100 minus x lambda into g। কাকে সমান করব? এই চেনটাকে, এই অংশটা ওজনের জন্য নিচের দিকে নামাতে চাইছে, এই ঝুলন্ত অংশটার ওজন নিচের দিকে টানতে চাইছে, আর এখানে যেহেতু সংস্পর্শ তল রয়েছে চেন আর টেবিলের মধ্যে, ফলে ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে, তার সর্বোচ্চ মান সীমাস্থ ঘর্ষণ বল, সে এদিকে টানছে। দুটাকে যদি ফ্ল্যাট করে দিই তাহলে বিপরীতমুখী বল এক্স ল্যামডা জি, যে ওজন ঝুলন্ত চেনের, সেটা এদিকে আর এটা উল্টা দিকে, তাই দুটাকে পরস্পর প্রতিমিত করছে যখন সাম্যাবস্থায় থাকছে। তো আমরা লিমিটিং ফ্রিকশন বার করব। অতএব সীমাস্থ ঘর্ষণ বল, তাই তো, সীমাস্থ ঘর্ষণ বল আর ওই ঝুলন্ত চেনের ওজন সমান করে দেব। সীমাস্থ ঘর্ষণ বল এফ এল ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু এন। মিউ এস এর মান দেওয়া আছে 0.25 আর এন এর মান 100 মাইনাস এক্স ইন্টু ল্যামডা জি। তো সাম্যাবস্থায় থাকলে এটার ওটা সমান। গতিশীল না হলে এখানে হিসাব করে দিচ্ছি, কালো দিয়েই করি, নকশামি করে কী লাভ, তাই না? গতিশীল না হলে কি হবে? এটার যে ওজন কী বার করতে বলেছে, কত দৈর্ঘ্য, এক্স এর মান,
তাহলে এক্স ল্যামডা জি ইজ ইকুয়াল টু এটা 0.25 100 মাইনাস এক্স ল্যামডা জি, মানে ডাব্লিউ ড্যাশ আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএল, লিমিটিং ফ্রিকশন। মান বসালে এটা হয়। এবার ল্যামডা জি দুই দিক থেকে বাদ, তাহলে এক্স প্লাস 0.25 এক্স ইজ ইকুয়াল টু 100 আর 25 গুণ করলে 25 হয়, 0.25 দিয়ে 25 হয়। और 1.25x इज इक्वल टू 25 और x इज इक्वल टू 25 डिवाइड बाय 1.25 দেখলে দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 125 2 250 20, x এর মান হচ্ছে 20। তাহলে উত্তর কত? 20 সেন্টিমিটার ম্যাক্সিমাম ঝুলানো যাবে। 20 সেমি শিকল সর্বোচ্চ ঝুলানো যাবে টেবিল থেকে, যাতে ঝুলানো যাবে যাতে চেনটি গতিশীল না হয়, শিকলটি গতিশীল না হয়। তাহলে ম্যাক্সিমাম এক্স এর মান কত হচ্ছে 20 সেমি, যখন 0.25 এই মিউ এস এর মান, মিউ এস ইজ ইকুয়াল টু 0.25 এবং শিকলের দৈর্ঘ্য আছে মোট 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তখন কতটা ম্যাক্সিমাম ঝুলানো যাবে 20 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন 4 নাম্বার, একটি 1 কেজি ভরের বইকে কোনো ব্যক্তি 2 হাতে চেপে উলম্বভাবে রেখেছে যাতে বইটি পড়ে না যায়। 1 কেজি ভরের বইকে কোনো একটা ব্যক্তি 2 হাতে চেপে উলম্বভাবে রেখেছে। কিভাবে? মনে করলাম 1 কেজি ভরের বই 2 হাতে উলম্বভাবে চেপে এরকম ধরে রেখেছে যাতে বইটা পড়ে না যায়। প্রত্যেক হাত দিয়ে কি পরিমাণ চাপজনিত বল প্রয়োগ করেছে? 25 নিউটন করে। এই হাতেও 25 নিউটন, এই হাতেও 25 নিউটন বল প্রয়োগ করেছি বইটির উপর, বইটি যাতে না পড়ে যায়। বইটির উপর কী কী বল প্রয়োগ হচ্ছে? একটা ওজন নিম্নাভিমুখী, আর 2 হাতের তালুর জন্য ঘর্ষণ বল, যেহেতু সংস্পর্শ তল, বইয়ের এই তল আর হাতের তল সংস্পর্শে রয়েছে, তাই বইটি নিচে নামার চেষ্টা করছে কিন্তু ঘর্ষণ বল উপরে তোলার চেষ্টা করছে, মানে ঘর্ষণ বল উপরের দিকে বল প্রয়োগ করছে। দুটি যদি সমান হয়ে যায় তাহলে বইটি পড়বে না। কিন্তু এক্ষেত্রে একটু জিনিস চিন্তা করতে হবে যে ঘর্ষণ বল 2 তলেই ক্রিয়া হচ্ছে, এদিকেও ক্রিয়া হচ্ছে এদিকেও ক্রিয়া হচ্ছে, একদিকে শুধু না। তো ঘর্ষণ বল 2 দিকে ক্রিয়া হচ্ছে, তাই মোট ঘর্ষণ বল আর বস্তুর বইটির ওজন সমান হবে যখন, তখন বইটি সাম্য অবস্থায় থাকবে, পড়বে না। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কত? যদি বইটির ভর 1 কেজি হয় এবং 2 হাতে যে চাপজনিত বল সেটা 25 নিউটন করে হয়, তাহলে আমরা হিসাব করব বই আর হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত। এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, যেহেতু বইটি পড়ে যাচ্ছে না, যদি পড়ে যেত এটা ত্বরণ নিয়ে তাহলে চলা ঘর্ষণ গুণাঙ্কের মান নির্ণয় করতাম, কিন্তু এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান আমরা নির্ণয় করব। তাহলে বইটাকে ভার্টিক্যালি ধরে রেখেছে, তো 2 তলে বল প্রয়োগ হবে। আগে বইটার ওজন নির্ণয় করি। এখানে ওজন আর ঘর্ষণ বল দুটো বিপরীতমুখী। বইটির ওজন W = mg, m বলতে 1 কেজি, g বলতে 10 নিউটন সমানভাবে ধরি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে m আর g মিলে নিউটন হয়, মানে 10 নিউটন বল
নিচের দিকে ক্রিয়া করছে। বইটির দুই হাত দিয়ে দুই প্রান্ত চাপছি 25 নিউটন করে। তো 25 নিউটন বল যদি এই হাতে চাপ দিই তাহলে এই তল হাতের উপরও 25 নিউটন বল প্রয়োগ করছে লম্ব প্রতিক্রিয়া স্বরূপ। এই হাত দিয়ে 25 নিউটন বল বইয়ের উপর প্রয়োগ করছি, তাহলে বইয়ের এদিককার তলটা এই হাতের উপর 25 নিউটন লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, যেহেতু অনুভূমিক কোনো গতি নেই। তাহলে কি বলবো, প্রত্যেক হাতের চাপের বল যদি 25 নিউটন হয় নিউটন হলে প্রতি তল দ্বারা প্রতি তলে লম্ব প্রতিক্রিয়া n = 25 নিউটন। এখানে ওজনের সঙ্গে লম্ব প্রতিক্রিয়া সমান না, হাতের যে চাপ তার জন্য লম্ব প্রতিক্রিয়া যেটা সেটা সমান। তাহলে হাতের চাপ প্রতি হাতে যদি 25 নিউটন হয় তাহলে প্রত্যেকটা তলে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে 25 নিউটন। হাত দিয়ে বল প্রয়োগ করছে বইয়ের উপর, বই আবার বল প্রয়োগ করছে হাতের উপর, তো বইয়ের উপর প্রযুক্ত বল যে লম্ব প্রতিক্রিয়া সেটা হচ্ছে 25 নিউটন। তাহলে আমরা প্রতি তলে বইয়ের উভয় তলে বইয়ের দুই তলের প্রতি তলে সীমাস্থ ঘর্ষণ এফএল সমান কত, লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক μs × n। μs এর মান কত দেওয়া আছে ওটা তো বার করব। μs n এর মান কত 25 নিউটন, তো 25 μs n এর মান যদি 25 হয় 25 μs এত নিউটন। তো মোট ঘর্ষণ বল এক একটা তলে এই ঘর্ষণ বল, বইটার দুইটা তল আমি ধরে রেখেছিলাম, তাহলে মোট ঘর্ষণ বল সমান 2FL সমান 25 × 2 50 μs নিউটন। তাহলে এই বলটা কার সঙ্গে সমান, ওজনের সঙ্গে সমান। অতএব সাম্যাবস্থার জন্য বইটা যদি পড়ে যাচ্ছে না কি লিখব, 50 μs নিউটন আর এখানে হচ্ছে 10 নিউটন, সেটা সমান বা μs = 10/50 নিউটন বাই নিউটন, মানে ইউনিটলেস হয়ে গেল। তাহলে μs হবে 1/5 মানে 0.2। এটাই হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। নেক্সট 5 নম্বর অঙ্ক কি বলছে, অনুভূমিক তলে 20 মিটার/সেকেন্ড বেগে ধাবমান একটি বস্তু ঘর্ষণজনিত বাধার কারণে 50 মিটার পথ অতিক্রম করার পর থেমে যায়। g = 10 মিটার/সেকেন্ড² হলে ঘর্ষণ গুণাঙ্ক কত। একটি বস্তুকে অনুভূমিক তলে 20 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, অনুভূমিক তলে একটি বস্তু 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ছিল, ধাবমান ছিল, প্রাথমিক বেগ ছিল 20 মিটার/সেকেন্ড। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে, গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলবে যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। তো যখন বস্তুটা ধাবমান, বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি, তা সত্ত্বেও 50 মিটার যাওয়ার পরে থেমে গেল। কেন থামলো, কেন বেগের পরিবর্তন হলো, কারণ বাইরে থেকে বল প্রয়োগ করেনি, এটা মিথ্যা কথা। ঘর্ষণজনিত একটা বল অটোমেটিক তৈরি হয়েছে অনুভূমিকের সঙ্গে, অনুভূমিক তলের সঙ্গে বস্তুটার যে তল সংস্পর্শে রয়েছে তাদের আপেক্ষিক গতির কারণে, এবং সেই ঘর্ষণজনিত বলের কারণে বস্তুটা থেমে গেছে। যদি ঘর্ষণজনিত বল না থাকতো তাহলে বস্তুটা চিরকাল এই 20 মিটার/সেকেন্ড বেগে চলতেই থাকতো, থামতো না। নিউটনের প্রথম গতিসূত্র প্রত্যক্ষভাবে আমরা দেখতে পেতাম।
কিন্তু যেহেতু এখানে ঘর্ষণ বল রয়েছে তাই আপাতভাবে মনে হবে যে নিউটনের প্রথম গতিসূত্র তাহলে ভুল, কিন্তু তা নয়। এই গতিশীল বস্তুর মধ্যে 20 মিটার পার সেকেন্ড বেগে যে ধাবমান বস্তু, তার মধ্যে একটা বাহ্যিক বল অবশ্যই ক্রিয়া হচ্ছে, যেটা ঘর্ষণ জড়িত বল, এবং সেই কারণে 50 মিটার যাওয়ার পর বস্তুটা থেমে যাচ্ছে। ঘর্ষণ বলের কারণে বস্তুটা থেমে যাচ্ছে, না হলে বস্তুটা থামতো না। তো এই ঘর্ষণজনিত বলের কারণে যদি 50 মিটার পথ অতিক্রম করার পর থেমে যায়, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মানে চলঘর্ষণ গুণাঙ্কের মানটা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে। তো একটা অনুভূমিক তল, একটা বস্তু রয়েছে, বস্তুটা গতিবেগ কী ছিল, v = 20 মিটার পার সেকেন্ড। তাহলে এদিকে বস্তুটা গতিশীল, তাহলে অবশ্যই F কে এইদিকে কাইনেটিক ফ্রিকশন হবে এক্ষেত্রে। বস্তুটার ভরটার কিছু দেওয়া নাই, কতদূর 50 মিটার যাওয়ার পরে থেমে গেছে। তাহলে এখানে অ্যান্সার কী করব, বস্তুর ভর ধরি m, বস্তুর ভর ধরি m, অতএব ওজন সমান mg, অতএব লম্ব প্রতিক্রিয়া n = mg। বস্তুর ভর যদি m হয় তার নিচের দিকে তার ওজন হবে mg, উপর দিকে লম্ব প্রতিক্রিয়া যদি n হয় তো n আর mg সমান। যেহেতু উলম্ব কোনো গতি নেই, তাই উলম্ব অক্ষ বরাবর মানে y অ্যাক্সিস বরাবর এটাকে সাম্য ধরা যায়, তাই n = mg। n কেন দরকার, কারণ ফ্রিকশন বার করতে গেলে n অবশ্যই দরকার লম্ব প্রতিক্রিয়া। অতএব কাইনেটিক ফ্রিকশন F কে বা চলঘর্ষণ বা গতীয় ঘর্ষণ F কে = কত হবে, কাইনেটিক ফ্রিকশন μk × n, μk তো বার করব, n এর মান কি mg। তাহলে F কে পেয়ে গেলাম। বস্তুটা প্রথমে গতিবেগ কত ছিল, 20 মিটার পার সেকেন্ড, 50 মিটার যাওয়ার পর থেমে গেল। তাহলে মন্দন কি তৈরি হয়েছিল F কে বলের জন্য, এই বলটা তো বাধা দিচ্ছে পিছন দিকে, তাহলে মন্দন কত তৈরি হয়েছিল। তো এদিকে আমরা হিসাব করব প্রাথমিক বেগ u = 20 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ v = 0, যেহেতু থেমে যায় মানে কি অন্তিম বেগ 0। মন্দন সমান a ধরি, সরণ কতটা যাওয়ার পরে সরণের মান কত, s এর মান হচ্ছে 50 মিটার। এই কয়টা অক্ষর দিয়ে কোন ফর্মুলা রয়েছে, v² = u² - 2as, অতএব v² = u² - 2as। মাইনাস কেন ধরলাম, যেহেতু মন্দন তাই মাইনাস চিহ্ন। v এর মান 0, তাহলে 2as = u u² और a = u² / 2s। u² মানে 400, s বলতে 50 = 4 a মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে মন্দন এর মান। তাই প্রযুক্ত বল কত, অতএব প্রযুক্ত বল বা ঘর্ষণ বল, অতএব নেট বল ma বলতে 4 × m, সেটা কার সঙ্গে সমান, এটার সঙ্গে। এই বলটা তো এই নেট বল যে হচ্ছে সেটা এটার জন্যই, তাহলে এই দুটো সমান করব আমরা।
অতএব Fk is equal to 4m और mu k mg is equal to 4m বাদ গেল তাহলে mu k is equal to 4/g g যদি 10 ধরি তাহলে mu k is equal to 4/10 mu k is equal to 0.4. This is the answer. Next 6 নাম্বার একটি সহজ অঙ্ক। এ ব্লকের ভর 10 কেজি, এই ব্লকটির ভর 10 কেজি, তল ও ব্লকটির মধ্যে এ ব্লক আর এই যে তল, এদের সংস্পর্শ তলের মধ্যে এই তল ওই তলের উপর, ওই তল এই তলের উপর যে ঘর্ষণ বল তৈরি করে, সেই ঘর্ষণ বলের স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের মান দেওয়া আছে 0.22 আর কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনের মান দেওয়া আছে 0.2। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে। তাহলে এই ব্লকটিকে গতিশীল করতে হলে বি ব্লকের ন্যূনতম ভর কত হবে? বি ব্লকের ভর কত হবে, যার কারণে তার ওজন মনে করলাম এম হতে হবে মিনিমাম, তাহলে তার ওজন হবে mg নিচের দিকে। কপিকলটি মসৃণ, সুতাটি অপ্রসার্য, ভরহীন, তাহলে এই বল নিচের দিকে আর এখানে যে লিমিটিং ফোর্স, স্থিত ঘর্ষণের লিমিটিং ফোর্স, সেটা এই দিকে। mg আর fl যদি সমান হয়ে যায় তাহলে বস্তুটি স্থির অবস্থায় থাকবে, কিন্তু m যদি তার চাইতে একটুও বেশি হয় তাহলে এটা গড়িয়ে পড়বে। তো ন্যূনতম মান মিনিমাম m হতে হবে, তাহলেই এটা গতিশীল হওয়ার উপক্রমে থাকবে, গতিশীল মানে অ্যাবাউট টু মুভ হবে। তাহলে আমরা কি করব, ধরি বি ব্লকের ন্যূনতম ভর m, অতএব ওজন W is equal to mg। তাহলে এদিকে তারের টান উপরের দিকে, এদিকে তারের টান নিচের দিকে। যদি টানগুলো পরস্পরকে প্রতিনিধিত্ব করে, ইন্টারনাল ফোর্স এগুলোকে আমরা বাদ দিয়ে টোটাল সিস্টেমটাকে নিই, তাহলে এদিকে mg আর এদিকে fl দুজনের সমান। তো এই বস্তুর এদিকে যাওয়ার উপক্রম করছে, তো flটা নিচের দিকে, আর এই বস্তুর উপর উলম্বতে, এই বস্তুর উপর যেগুলো বল উলম্বভাবে ক্রিয়া করছে, একটি ওজন নিচের দিকে 10g সমান হচ্ছে 10⁻100 নিউটন। কত? জি এর মান যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে 100 নিউটন হয় কি না? তাহলে ওজন হচ্ছে 100 নিউটন। এর উপরেও নিচে নামে না, উপরে ওঠে না, তার মানে কি নিচের দিকে ওজন ক্রিয়া করছে 100 নিউটন, আর এই তল দ্বারা বস্তুর উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে n, স্মল n করি। এই n আর এই 100 n পরস্পর সমান, n এর মান 100 নিউটন, তাই উপরে তলটি উপরে ব্লককে দিচ্ছে 100 নিউটন, আবার নিচের দিকে ক্রিয়া করছে 100 নিউটন, পরস্পর সমান। অতএব লম্ব প্রতিক্রিয়া, এ ব্লকের উপর লম্ব প্রতিক্রিয়া কেন লম্ব প্রতিক্রিয়া দরকার? ঘর্ষণ বল বার করতে গেলে লম্ব প্রতিক্রিয়া ছাড়া হয় না। এ ব্লকের উপর লম্ব প্রতিক্রিয়া n is equal to mg। n হচ্ছে 10 × 10 এত নিউটন সমান 100 নিউটন। তো অতএব সীমাস্থ ঘর্ষণ বল FL, লিমিটিং ফ্রিকশন কত হবে? মিউ এস ইন্টু n। মিউ এস এর মান দেওয়া আছে কি? মিউ এস 0.22, n এর মান 100,
এটা ইউনিটলেস, এটা নিউটনে, টোটালটা নিউটনে আসবে, তাহলে 22 নিউটন। তার 22 নিউটন হচ্ছে এফএল, তাহলে ওজনটাও হবে 22 নিউটন, মানে 22 নিউটনের সাথে একটু বেশি হতে হবে, তো মিনিমাম তো 22 নিউটন হতেই হবে, তার থেকে 1 গ্রাম বেশি হলেও যথেষ্ট, বা 1 মাইক্রোগ্রাম বেশি হলেও যথেষ্ট আদর্শ পরিভাষায়। তাহলে কি বলবো, অতএব বি ব্লকের ভর, অতএব W ইজ ইকুয়াল টু এফএল, বা W মানে হচ্ছে mg ইজ ইকুয়াল টু 22, তাহলে m ইজ ইকুয়াল টু 22/g, বা m ইজ ইকুয়াল টু g এর মান 10, তাহলে 2.2 কেজি। তাই এটার m হবে কত, এটা হতে হবে 2.2 কেজি মিনিমাম, তার থেকে 1 গ্রামও যদি বেশি হয় তাহলে পড়তে শুরু করবে। গতিশীলতার উপক্রমে 2.2 কেজি। নেক্সট 7 নাম্বার একটা ইন্টারেস্টিং অঙ্ক, যে প্রদত্ত চিত্রের যে বাক্স রয়েছে সেই বাক্সটিকে গতিশীল করতে এবং সমবেগে সচল রাখতে কত কত বল প্রয়োগ করা দরকার, প্রয়োগ করতে হবে। তো গতিশীল করতে লিমিটিং ফ্রিকশন যেটা, সেই পরিমাণ বল, বাহ্যিক বল প্রয়োগ করতে হবে, তারপরে তো গতিশীল হবে, লিমিটিং ফ্রিকশন মিনিমাম লাগবেই। এবং যেই লিমিটিং ফ্রিকশনে গতিশীল হওয়া শুরু করলো, তখন চলঘর্ষণে কনভার্ট হবে ঘর্ষণ বলটি। তো চলঘর্ষণ বল এর গতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপেক্ষিক গতি শূন্য করার চেষ্টা করবে, কিন্তু তাকে যদি বজায় রাখতে হয় তো চলঘর্ষণ বল যতটা এটার উপর ক্রিয়া হবে গতিশীল অবস্থায়, সেই চলঘর্ষণ বল আপেক্ষিক গতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই যদি সমান বেগে গতিশীল করতে হয়, চলঘর্ষণের সমান বল বিপরীত দিকে গতিশীল করতে হবে, তাহলে সেই অ্যাপ্লাইড ফোর্স আর চলঘর্ষণ সমান বিপরীত বলে প্রতিমিত করবে। তাই বস্তুটা একটা স্থির বেগ নিয়ে সুষম বেগে বা সমবেগে চলতে থাকবে। তাহলে আমরা কি করব, আগে এফএল নির্ণয় করব, সেটাই হচ্ছে বাক্সটিকে গতিশীল করতে প্রয়োজনীয় বল। তাহলে 100 কেজি যদি হয়, তাহলে নিচের দিকে ওজন হবে W ইজ ইকুয়াল টু mg, m এর মান হচ্ছে 100, g এর মান হচ্ছে 10, এত নিউটন সমান হচ্ছে 1000 নিউটন তার ওজন। তাহলে n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু 1000 নিউটন। তো বস্তুর ওজন W ইজ ইকুয়াল টু mg ইজ ইকুয়াল টু 100 ইন্টু 10 নিউটন ইজ ইকুয়াল টু 1000 নিউটন। অতএব লম্ব প্রতিক্রিয়া সমান দুজনে, যেহেতু উলম্বভাবে কোনো গতি নেই তাই এই বল দুটি পরস্পর সমান এবং বিপরীতমুখী। অতএব সীমাস্থ ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল মানে যে বলটা মিনিমাম দরকার বস্তুটিকে সচল করার জন্য, সীমাস্থ ঘর্ষণ বল এফএল ইজ ইকুয়াল টু, সীমাস্থ ঘর্ষণ বল আচ্ছা মিনিমাম বল যেটা প্রয়োগ করতে হবে, সীমাস্থ ঘর্ষণ বল সর্বোচ্চ বল, সেই বল অতিক্রম করলো বাইরের বলটি এই সীমাস্থ ঘর্ষণ বলকে যদি বিন্দু মাত্রায় সূক্ষ্মাতি সূক্ষ্ম মাত্রায় অতিক্রম করে তবে এটা গতিশীল হওয়া শুরু করবে। তাই মিনিমাম হচ্ছে এফএল, লিমিটিং। সীমাস্থ ঘর্ষণ বল এফএল ইজ ইকুয়াল টু কত, মিউ এস ইন্টু এন। সীমাস্থ ঘর্ষণ বলতে হচ্ছে স্থিত ঘর্ষণ বল সর্বোচ্চ মান, তাহলে মিউ এস এটা স্মল এন ধরেছি আমরা, মিউ এস এর মান দেওয়া আছে কত 0.5, এন এর মান দেওয়া আছে 1000, ইউনিটলেস নিউটন, তো আসবে নিউটন 500 নিউটন। তো এটা সীমাস্থ ঘর্ষণ বল মানে কি না, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ন্যূনতম যে বল প্রয়োগ করতে হবে গতিশীল করতে, গতিশীল করতে ন্যূনতম বল, এটাই হচ্ছে এফএল। এবার কি বলছে, সমবেগে গতি বজায় রাখবো।
তো যদি গতিশীল হয় তখন আর স্থিত ঘর্ষণ থাকবে না, চল ঘর্ষণে কনভার্ট হবে। তো চল ঘর্ষণ বলের মান কত? সেই চল ঘর্ষণ তো থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, গতিশীল করলেও ঠিকই, কিন্তু চল ঘর্ষণ থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই চল ঘর্ষণ যদি থামিয়ে দেওয়ার চেষ্টা করে, সীমাস্থ ঘর্ষণ বল যেটা, সেই পরিমাণ বাহ্যিক বল মিনিমাম প্রয়োগ করতে হবে। তাই গতিশীল করতে ন্যূনতম বল বা প্রয়োগ করা বল হচ্ছে 500 নিউটন। এবার চল ঘর্ষণ, অতএব চল ঘর্ষণ বল কত? কাইনেটিক ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। মিউকের মান কত? 0.4, আর এন এর মান হচ্ছে 1000 নিউটন টু 400 নিউটন। তাহলে মিউকে মানে এফকে ইজ ইকুয়াল টু 400 নিউটন। অতএব এটা তো এই বলটা ফ্রিকশনের বল, চল ঘর্ষণ বল, থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এই বলটাকে যদি আমি প্রতিমিত করি, এই বলটার বিপরীত বল যদি প্রয়োগ করতেই থাকি, তাহলে কি হবে? বস্তুটা সমবেগে চলতে থাকবে। সমবেগে সচল রাখতে প্রয়োজনীয় বল নিউটন। সমবেগে সচল রাখতে প্রয়োজনীয় বল কত? 400 নিউটন। এই সমবেগে সচল রাখতে প্রয়োজনীয় বল 400 নিউটন, অর্থাৎ কিছুই না, চল ঘর্ষণ বলের মান। চল ঘর্ষণ বলের মান যত, বাহ্যিক বল ততই প্রয়োগ করতে হবে, তাহলে সমবেগে চলতে থাকবে। আর সীমাস্থ ঘর্ষণ বল যত, বাহ্যিক বল ততই প্রয়োগ করতে হবে। গতিশীল করতে ন্যূনতম বাহ্যিক বল, এটাই হচ্ছে এটা। আজকের জন্য লাস্ট অঙ্ক। এম ভরের ব্লকটি গাড়ির সামনে থেকে ফেলতে না চাইলে, না ফেলতে চাইলে গাড়ির ত্বরণ কীরূপ হবে? গাড়িটার ত্বরণ কীরূপ করতে হবে যাতে এই ব্লকটি নিচে না পড়ে? গাড়িটার ত্বরণ কীরূপ করলে ব্লকটি নিচে না পড়ে? ব্লকটি নিচে ফেলতে যাবে, কিন্তু গাড়িটা এমন জোরে ত্বরণ করবে, ত্বরণের মানটা এমন হবে যে এখানে ফ্রিকশনটা, এই ফ্রিকশনটা তার ওজনের চাইতে বেশি হবে। এই যে ফ্রিকশনটা, ত্বরণ যদি না করি তাহলে বল প্রয়োগ করবে না, ত্বরণ না হলে বল প্রয়োগ হবে না, বল প্রয়োগ না হলে লম্ব প্রতিক্রিয়া পাবো না, লম্ব প্রতিক্রিয়া না পেলে ওজনের কারণে নিচে পড়ে যাবে। তাই এই বস্তুটার একটা ত্বরণ থাকতে হবে, আর না হলে বল প্রয়োগ করে চেপে ধরে থাকতে হবে, যেমন আগের অঙ্কগুলিতে করেছি আমরা। তো যদি এই বস্তুটার ত্বরণ এ হয়, ভূমির সাপেক্ষে এ এদিকে, তাহলে এই বস্তুতে যদি আমি অবজারভার হয়ে বসে থাকি, এই বস্তুর উপর যার ত্বরণ এ, তাকে যদি আমি তার উপরে যদি বসে থাকি অবজারভার হয়ে, তাহলে এই বস্তুর ত্বরণ বিপরীত দিকে হবে এ, এই বস্তুর ত্বরণ বিপরীত দিকে হবে এ। তো এই বস্তু এম, তার বিপরীত দিকে ত্বরণ যদি এ হয়, আমি এর উপর যদি অবজারভার হই, তাহলে এর বিপরীত দিকে ত্বরণ হবে এ। তাহলে কতটা বল প্রয়োগ করছে এদিকে? এম এ। তাহলে এর উপর লম্ব প্রতিক্রিয়া কত? এন ইজ ইকুয়াল টু এম এ, এন ইজ ইকুয়াল টু এম এ। অতএব এম ভরের লম্ব প্রতিক্রিয়া n is equal to m. n is equal to m এ এই মানটা যত বেশি হবে, এর মানটা বেশি হলে এটা n এর মান বেশি হবে, তাতে f এর মানটা বৃদ্ধি পাবে। তো অতএব f লিমিটিং is equal to mu s into n is equal to mu s m এ। তো এফএলটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু এমজি হতে হবে। এফএলটা উপরের দিকে, আর ওজনটা কি করছে?
নিচের দিকে mg, তো mg চাইতে FLটা বেশি হতে হবে, তো অতএব FL is greater than equals to mg হলে ব্লকটি পড়বে না। और FL मान হচ্ছে μs ma, और এখান থেকে a is equal to g by μs is equal to not is equal to greater than equals to, এই শর্তে ব্লকটি পড়বে না। ব্লকটি পড়তে চাইবে কিন্তু ত্বরণের জন্য, যেহেতু ত্বরণ আছে অর্থাৎ বল প্রয়োগ হচ্ছে তো লম্ব প্রতিক্রিয়া আছে তো ফ্রিকশন তৈরি হচ্ছে। যদি ত্বরণ না থাকতো তাহলে বল প্রয়োগ হতো না, তাহলে ফ্রিকশন হতো না, তাই শুধুমাত্র mg ক্রিয়া করতো নিচের দিকে, তাই ব্লকটা অনায়াসে নিচে পড়ে যেত। কিন্তু যেহেতু ত্বরণ রয়েছে কারের, এই কারের ত্বরণ যদি এদিকে হয় তাহলে ব্লকটির ত্বরণ এখানে যদি আমরা অবজারভার হই, ব্লকটির ত্বরণ উল্টা দিকে ma, তাহলে লম্ব প্রতিক্রিয়া n তৈরি হলে f তৈরি হবে। f যদি এটার চাইতে বেশি হয় তাহলে পড়বে না, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু g বাই μs এর মানটি হতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।